আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলে। আশা করি আপনারা ভালো আছেন। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফসিল ফুয়েলস অ্যান্ড ইটস অরিজিন। ফসিল ফুয়েল কিভাবে তৈরি হয়েছে, বা ফসিল ফুয়েলের উৎপত্তি কিভাবে হয়েছে, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আজকে কথা বলবো। শক্তি ব্যবস্থাপনার আলোচনায় ফসিল জ্বালানির উৎপত্তি ও ব্যবহারের ইতিহাস এক অনিবার্য অধ্যায়। কোটি কোটি বছর আগে মৃত প্রাণী ও উদ্ভিদের অবক্ষয়ের ফলে পৃথিবীর গভীরে সঞ্চিত জৈব পদার্থ তাপ, চাপ এবং রাসায়নিক প্রক্রিয়ার মধ্য দিয়ে রূপ নিয়েছে কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসে। এই জ্বালানিগুলো মানব সভ্যতার শিল্প বিপ্লব থেকে শুরু করে আধুনিক প্রযুক্তি নির্ভর সমাজ পর্যন্ত প্রতিটি যুগের শক্তির মেরুদণ্ড হিসেবে কাজ করেছে। আমাদের বিদ্যুৎ কেন্দ্র, যানবাহন, শিল্প প্রতিষ্ঠান, এমনকি গৃহস্থালী ব্যবস্থার বেশিরভাগই এখনো এই প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। তবে এদের উৎপত্তির ভূতাত্ত্বিক প্রেক্ষাপট যেমন আকর্ষণীয়, তেমনি পরিবেশগত প্রভাবও গভীর। কারণ দহন প্রক্রিয়ায় নির্গত কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য গ্রিনহাউস গ্যাস আমাদের জলবায়ুকে বদলে দিচ্ছে দ্রুত। এই পাঠের মাধ্যমে আমরা জানতে পারবো কিভাবে জৈব পদার্থের পচন ও সংরক্ষণ থেকে শুরু করে তাপীয় পরিণতি বা থার্মাল ম্যাচুরেশন পর্যন্ত ধাপে ধাপে তৈরি হয় কয়লা, তেল ও গ্যাস। একই সঙ্গে বুঝবো কোথায় এবং কেন এই জ্বালানিগুলোর সঞ্চয় সবচেয়ে বেশি এবং পৃথিবীর শক্তি ব্যবহারের বর্তমান চিত্র কোন দিকে এগোচ্ছে। এই আলোচনা শুধু ভূতত্ত্ব বা রসায়নের সীমায় নয়, বরং ভবিষ্যতের শক্তি নীতি ও টেকসই উন্নয়নের ভাবনাতেও নতুন মাত্রা যোগ করবে। আমরা আজকে ফসিল কি এই ধারণাটি নিয়ে ধারণাটি বিস্তৃত করার চেষ্টা করব। ফসিল ফুয়েলের অরিজিন কি এটা বোঝার চেষ্টা করব এবং ফসিল ফুয়েল ডিস্ট্রিবিউশন কোথায় কিভাবে আছে এগুলো বোঝার চেষ্টা করব। এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর জীবজগতের নিদর্শন। একটি ডাইনোসরের বিশাল কঙ্কাল এবং মানুষের মতো প্রাণীর জীবাশ্ম। প্রথম ছবিতে প্রদর্শিত ডাইনোসরের কঙ্কাল আমাদের জানায় যে কোটি কোটি বছর আগে পৃথিবীতে এমন বিশালাকার প্রাণীর অস্তিত্ব ছিল যাদের মৃত্যুর পর দেহাবশেষ মাটির নিচে চাপা পড়ে সংরক্ষিত হয়। দ্বিতীয় ছবিতে দেখা যায় মৃত প্রাণী বা মানুষের দেহভাগ কিভাবে কাদা, বালি ও পলির স্তরে আবৃত হয়ে দীর্ঘ সময় ধরে জীবাশ্মে পরিণত হয়। এ প্রক্রিয়াই আসলে ফসিল গঠনের সূচনা, যা পরবর্তীকালে জৈব পদার্থের তাপ ও চাপে পরিবর্তনের মাধ্যমে কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাসের রূপ নেয়। অর্থাৎ এই ছবিগুলো কেবল ইতিহাস নয়, বরং শক্তির উৎসেরও সাক্ষ্য দেয়। আমাদের আজকের ব্যবহৃত ফসিল জ্বালানি আসলে সে প্রাচীন জীবের রূপান্তরিত অবশেষ, যা প্রকৃতি কোটি বছরের ধৈর্যে তৈরি করেছে। এই স্লাইডটি এনার্জি কনজাম্পশন বা জ্বালানি ব্যবহারের বৈশ্বিক চিত্র উপস্থাপন করছে, যেখানে দেখা যাচ্ছে বিশ্বের মোট প্রাথমিক শক্তি ব্যবহারের প্রায় 84.3% ফসিল জ্বালানি থেকে আসে। এর মধ্যে তেল বা অয়েল সবচেয়ে বড় উৎস, 33.1%, কয়লার অংশ 27%, আর প্রাকৃতিক গ্যাস 24.3%। অর্থাৎ এখনো বিশ্বের শক্তি নির্ভরতার কেন্দ্রবিন্দুতে রয়েছে জীবাশ্ম জ্বালানি। অপরদিকে নবায়নযোগ্য বা কম কার্বন উৎসগুলো যেমন পারমাণবিক শক্তি, জলবিদ্যুৎ, বায়ুশক্তি, সৌরশক্তি ও বায়োফুয়েল মিলে মোট শক্তির মাত্র 15.7% সরবরাহ করে। এই তথ্য আমাদের জানায় যে পরিবেশগত ঝুঁকি সত্ত্বেও মানব সভ্যতা এখনো ফসিল জ্বালানির উপরই প্রবলভাবে নির্ভরশীল। এই নির্ভরতা শুধু জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে না, বরং ভবিষ্যতে শক্তির নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি করছে। তাই এই চিত্র আমাদের জন্য সতর্কবার্তা, আমাদের শক্তির উৎসে বৈচিত্র্য আনা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এখন সময়ের দাবি। এই পরিসংখ্যান পৃথিবীর শক্তি ব্যবস্থাপনায় টেকসই রূপান্তরের প্রয়োজনীয়তা স্পষ্টভাবে তুলে ধরে। এই স্লাইডটি ফসিল জ্বালানির দহন বা কম্বাসশন অফ ফসিল ফুয়েল প্রক্রিয়া এবং তার ফলস্বরূপ সৃষ্ট দূষক পদার্থগুলো ব্যাখ্যা করছে। যখন কয়লা, তেল বা প্রাকৃতিক গ্যাসের মতো ফসিল জ্বালানি দহন হয়, তখন এর উপাদানসমূহ কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, সালফার ও অক্সিজেন একটি জটিল রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন গ্যাসের রূপ নেয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দূষক হলো কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইডস, যেগুলো বায়ুমণ্ডলে মিশে গিয়ে পরিবেশ ও মানব স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। এছাড়াও ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড এবং হাইড্রোকার্বন বাতাসে ধোঁয়াশা ও ওজোন স্তরের ক্ষতি করে। একই সঙ্গে PM10 ও PM2.5 নামক ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণিকা বায়ু দূষণের বায়ু দূষণের প্রধান উপাদান, যা ফুসফুসে প্রবেশ করে শ্বাসযন্ত্রের রোগ সৃষ্টি করে। এই স্লাইডটি আমাদের শেখায় যে ফসিল জ্বালানি থেকে আমরা যেমন শক্তি পাই,
তেমনি এর দহন আমাদের বায়ুমণ্ডল ও জীববৈচিত্র্যের জন্য এক নীরব হুমকি সৃষ্টি করছে। তাই ভবিষ্যতে শক্তি ব্যবস্থাপনায় এই দূষণ নিয়ন্ত্রণ এবং বিকল্প শক্তি ব্যবহারের গুরুত্ব অপরিহার্য। ফসিল ফুয়েল নিয়ে আমরা যখন কথা বলি তখন আমরা আসলে কথা বলি কোল নিয়ে, ওয়েল বা পেট্রোলিয়াম নিয়ে এবং ন্যাচারাল গ্যাস নিয়ে। এই স্লাইডটি ফসিল জ্বালানির উৎপত্তির জন্য প্রয়োজনীয় সাধারণ শর্তগুলো ব্যাখ্যা করছে। ফসিল জ্বালানি গঠনের মূল ভিত্তি হলো বিপুল জৈব পদার্থের উৎপাদন এবং তার পরবর্তী সময়ের সংরক্ষণ। প্রথমত, কোনো অঞ্চলে প্রচুর পরিমাণে উদ্ভিদ ও প্রাণীজ পদার্থ উৎপন্ন হতে হয়, যা পরবর্তীতে জৈব পদার্থের স্তর তৈরি করে। দ্বিতীয়ত, এই জৈব পদার্থগুলোকে মাটির নিচে চাপা পড়তে হয়, যাতে তা পচে না গিয়ে দীর্ঘ সময় ধরে সংরক্ষিত থাকে। তৃতীয়ত, এই প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতি খুব কম বা একেবারে অনুপস্থিত থাকতে হয়, যাকে বলা হয় রিডিউসিং কন্ডিশন। এটি জৈব পদার্থের অক্সিডেশন রোধ করে এবং সংরক্ষণে সহায়তা করে। এই ধরনের পরিবেশ সাধারণত জলাভূমি, হ্রদতল বা সমুদ্রতলের পলিস্তরে তৈরি হয়, যেখানে মৃত জীবজ পদার্থ ধীরে ধীরে সঞ্চিত হয়ে কোটি বছরে তাপ ও চাপে পরিবর্তিত হয়ে কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাসের রূপ নেয়। তাই এই স্লাইডটি মূলত সেই ভূতাত্ত্বিক ও রাসায়নিক প্রেক্ষাপট তুলে ধরে যার মধ্য দিয়ে এই পৃথিবীর গভীরে শক্তির এই অমূল্য ভাণ্ডার সৃষ্টি হয়। এই স্লাইডটি ফসিল জ্বালানির গঠনের মৌলিক প্রক্রিয়াটি চিত্রের মাধ্যমে তুলে ধরেছে। ছবিতে দেখা যাচ্ছে মৃত সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদের দেহাবশেষ সমুদ্রতলে পলি বা সেডিমেন্টস দ্বারা ঢেকে যাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে এই জৈব পদার্থগুলোর উপর ক্রমবর্ধমান পলি স্তর জমে এবং পৃথিবীর অভ্যন্তরীণ তাপ ও চাপের প্রভাবে এগুলো ধীরে ধীরে পরিবর্তিত হয়। এই পরিবর্তন প্রক্রিয়ায় জৈব কার্বন ভেঙে তেল ও প্রাকৃতিক গ্যাস, অয়েল অ্যান্ড গ্যাস ডিপোজিটসের রূপ নেয়। এখানে মূল ভূমিকায় থাকে ভূ রাসায়নিক বিক্রিয়া, যা কোটি বছর ধরে ঘটতে থাকে এবং শেষ পর্যন্ত পৃথিবীর নিচে জ্বালানির ভাণ্ডার তৈরি করে। অর্থাৎ ফসিল জ্বালানি আসলে প্রাচীন জীবজগৎ ও ভূতাত্ত্বিক শক্তির সম্মিলিত রূপ, যার মাধ্যমে আমরা আজকের আধুনিক যুগে শক্তি আহরণ করছি। এই স্লাইডটি দেখায় যে প্রাকৃতিক সম্পদ কেবল একটি শক্তির উৎস নয়, বরং পৃথিবীর দীর্ঘকালীন পরিবর্তন ও জীববৈচিত্র্যের ইতিহাসের একটি জীবন্ত দলিল। এই স্লাইডটি কয়লার উৎপত্তি প্রক্রিয়ার প্রাথমিক ধাপ ব্যাখ্যা করছে, যা মূলত স্থলভাগের উদ্ভিদজাত পদার্থের সঞ্চয়ের উপর নির্ভরশীল। বহু মিলিয়ন বছর আগে স্থলভাগের গাছপালা ও বনজ উদ্ভিদ যখন মারা যেত, তাদের অবশিষ্টাংশ জলাভূমি বা নিম্নভূমিতে জমা হতে থাকতো। এই স্থানগুলো সাধারণত অক্সিজেনের অভাবে পরিপূর্ণ থাকতো, যাকে বলা হয় রিডিউসিং কন্ডিশনস, যা জৈব পদার্থের পচন রোধ করে সংরক্ষণে সহায়তা করত। উপকূলীয় ও অভ্যন্তরীণ জলাভূমি বা সোয়াম্প এলাকাগুলো এই ধরনের পরিবেশ সৃষ্টিতে সবচেয়ে উপযুক্ত ছিল। সময়ের সঙ্গে সঙ্গে এই উদ্ভিদ পদার্থগুলো চাপ ও তাপের প্রভাবে ধীরে ধীরে পরিবর্তিত হয়ে পিট গঠন করে, যা পরবর্তীতে বিভিন্ন স্তর অতিক্রম করে কয়লায় রূপ নেয়। এই স্লাইডটি মূলত দেখায় কিভাবে প্রকৃতির নিজস্ব প্রক্রিয়া এবং নির্দিষ্ট পরিবেশগত শর্ত একত্রে কয়লার জন্ম দেয়, যা আজ আমাদের অন্যতম প্রধান জ্বালানির উৎস হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই স্লাইডটি কয়লার গঠনের দ্বিতীয় ধাপটি ব্যাখ্যা করছে, যেখানে জৈব পদার্থের সঞ্চয় ধ্বংসের চেয়ে বেশি হয়। অর্থাৎ রিডিউসিং কন্ডিশন বা অক্সিজেন স্বল্প পরিবেশে জৈব পদার্থ দ্রুত পচে না গিয়ে জমা হতে থাকে। এই জমে থাকা উদ্ভিদজাত পদার্থ সময়ের সঙ্গে সঙ্গে পুরু স্তর তৈরি করে, যা পরে পিট নামে পরিচিত হয়। পিট হলো কয়লা গঠনের প্রথম ধাপ। এটি মূলত আধা পচা উদ্ভিদ পদার্থের স্তর, যা এখনো সম্পূর্ণ কার্বনাইজড হয়নি। সময়ের সঙ্গে যখন এই পিট আরো গভীরে চাপা পড়ে এবং তার উপর তাপ ও চাপ ক্রমে বৃদ্ধি পায়, তখন এটি লিগনাইট, বিটুমিনাস ও শেষে অ্যান্থ্রাসাইট কয়লায় রূপ নেয়। স্লাইডে প্রদর্শিত চিত্রটি সে প্রাথমিক পর্যায়ের জৈব স্তরকে দেখাচ্ছে, যা পরবর্তীকালে কয়লা তৈরির ভিত্তি স্থাপন করে। এই প্রক্রিয়া আমাদের শেখায় কয়লা আসলে প্রকৃতির দীর্ঘমেয়াদী সংরক্ষণ প্রক্রিয়ার ফল, যেখানে সময়, তাপ, চাপ ও জৈব পদার্থ একসঙ্গে কাজ করে এক অমূল্য জ্বালানি সম্পদ তৈরি করে। এই স্লাইডটি কয়লার গঠনের ধাপে ধাপে পরিবর্তন প্রক্রিয়াটি সুন্দরভাবে ব্যাখ্যা করছে। প্রথমে পিট নামক আধা পচা জৈব পদার্থ সময়ের সঙ্গে সঙ্গে চাপের প্রভাবে সংকুচিত হয়ে লিগনাইটের রূপ নেয়, যাকে বাদামি কয়লা বা ব্রাউন কোল বলা হয়। লিগনাইট পর্যায়ের কিছু পরিমাণ আর্দ্রতা ও উদ্বায়ী যৌগ বা ভোলাটাইল কম্পাউন্ডস হারিয়ে যায়। পরবর্তী পর্যায়ে লিগনাইট আরও বেশি তাপ ও চাপের প্রভাবে পরিবর্তিত হয়ে বিটুমিনাস কয়লায় রূপ নেয় বা বিটুমিনাস কোলে রূপ নেয়, যা অপেক্ষাকৃত নরম এবং উচ্চ তাপমাত্রায় দহনযোগ্য। এরপর যখন বিটুমিনাস কয়লা আরও দীর্ঘ সময় ধরে চাপ ও তাপের মধ্যে থাকে, তখন তা অ্যান্থ্রাসাইটে রূপ নেয়, যা সর্বাধিক শক্ত, চকচকে ও উচ্চমানের কয়লা হিসেবে পরিচিত। এই প্রক্রিয়াকে কয়লার কোয়ালিফিকেশন ধাপ বলা হয়। স্লাইডে প্রদর্শিত চিত্রে দেখা যাচ্ছে সেই শিলাস্তর,
যেখানে রূপান্তরের ভৌত প্রমাণ পাওয়া যায়। এই ধীর কিন্তু ধারাবাহিক প্রাকৃতিক রূপান্তরেই প্রমাণ করে যে কয়লা কোনো সাধারণ পদার্থ নয়, বরং এটি পৃথিবীর কোটি বছরের জৈব ও ভূতাত্ত্বিক ইতিহাসের এক অমূল্য নিদর্শন। এখানে আমরা দেখতে পাচ্ছি কয়লার যে বিভিন্ন ধাপগুলো, প্রথমে পিট তৈরি হচ্ছে, তারপরে পিটের পরে হচ্ছে লিগনাইট, লিগনাইটের পরে বিটুমিনাস, বিটুমিনাসের পরে অ্যানথ্রাসাইট। অ্যানথ্রাসাইট হচ্ছে কয়লার শেষ ধাপ। আমরা যে শক্ত যে কয়লাটি পাই বাজারে, সেটি হচ্ছে অ্যানথ্রাসাইট। কয়লা আসলে কখন কয়লা তৈরি হওয়ার প্রক্রিয়াটা শুরু হয়? আমরা যদি প্রথম ছবিটা দেখি, যেখানে মার্শি ল্যান্ডের মধ্যে বা সোয়াম্পের মধ্যে 300 মিলিয়ন ইয়ার্স এগো যখন আহ, বিভিন্ন উদ্ভিদ ছিল, সেই উদ্ভিদগুলি মারা যাওয়ার পরে মাটির নিচে চাপা পড়ে যায়, সেই প্রক্রিয়াটি শুরু হয়েছে প্রায় 300 মিলিয়ন ইয়ার্স এগো। তারপরে 100 মিলিয়ন ইয়ার্স এগো এগুলো মাটির নিচে চাপা পড়েছে বিভিন্ন তাপে এবং চাপে। এগুলো যখন আহ, আহ, একটা বিশেষ অবস্থা নিয়েছে, তখন সেটাকে আমরা কয়লা বলছি। তো আজকের এই যে কয়লাটা আমরা পাচ্ছি, এটা কমপক্ষে 300 মিলিয়ন আগের প্রক্রিয়া হওয়া একটি ঘটনা। এই স্লাইডটি তেল ও প্রাকৃতিক গ্যাসের উৎপত্তির প্রাথমিক ধাপ ব্যাখ্যা করছে, যা মূলত সামুদ্রিক পরিবেশে ঘটে। এখানে দেখা যাচ্ছে জৈব পদার্থ, বিশেষ করে মৃত সামুদ্রিক প্রাণী, শৈবাল ও উদ্ভিদজাত উপাদান সমুদ্রের তলদেশে পলি বা কাঁদায়ের সঙ্গে মিশে জমা হতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে এই জৈব পদার্থগুলো গভীর স্তরে চাপা পড়ে এবং রিডিউসিং কন্ডিশন, অর্থাৎ অক্সিজেন স্বল্প পরিবেশে সংরক্ষিত থাকে, যা তাদের পচন রোধ করে। সাধারণত গভীর সমুদ্র বা মহাদেশীয় প্রান্তে বা কন্টিনেন্টাল শেলফ অস্বাভাবিক আহ, মহাসাগরীয় সঞ্চালন বা ওশনিক সার্কুলেশন চলাকালে এ ধরনের পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘ সময় ধরে এই পদার্থগুলোর উপর পলি জমে এবং পৃথিবীর অভ্যন্তরের তাপ ও চাপের প্রভাবে তা ধীরে ধীরে তেল ও প্রাকৃতিক গ্যাসে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়াটি কোটি বছরের ভূতাত্ত্বিক পরিবর্তনের ফল, যেখানে জীবজগৎ ও পৃথিবীর অভ্যন্তরীণ শক্তি একত্রে কাজ করে জ্বালানির ভাণ্ডার তৈরি করে। স্লাইডটি আমাদের শেখায় যে প্রতিটি তেলের ফোঁটা আসলে প্রাচীন সামুদ্রিক জীবনের সংরক্ষিত ইতিহাস, যা আজকের সভ্যতার শক্তির মূল ভিত্তি। এই স্লাইডটি তেল ও প্রাকৃতিক গ্যাসের গঠনের একটি গুরুত্বপূর্ণ ধাপ বা থার্মাল ম্যাচুরেশন বা তাপীয় পরিপক্কতা ব্যাখ্যা করছে। প্রথমে জৈব পদার্থ সমৃদ্ধ কালো পলি বা কাদা বা অর্গানিক রিচ মাঠ সমুদ্রতলে জমা হয়ে গভীরে চাপা পড়ে এবং সময়ের সঙ্গে সঙ্গে শেল নামক শিলায় রূপান্তরিত হয়। মাটির গভীরে যাওয়ার সঙ্গে সঙ্গে এই জৈব পদার্থের উপর পৃথিবীর অভ্যন্তরীণ তাপ ও চাপের প্রভাব বৃদ্ধি পায়। যখন এই তাপমাত্রা প্রায় 100 থেকে 300 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে, তখন জৈব পদার্থগুলো রান্না হতে শুরু করে এক ধরনের, অর্থাৎ রাসায়নিকভাবে ভেঙে তেল ও গ্যাসের রূপ নেয়। তাপমাত্রা যদি সঠিক মাত্রায় থাকে, তাহলে তেল তৈরি হয়, কিন্তু অতিরিক্ত তাপে তা গ্যাসে পরিণত হয়। এই ধীর ও জটিল ভূরাসায়নিক প্রক্রিয়াই তেল গঠনের মূল ভিত্তি, যা লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীর গভীরে ঘটে থাকে। স্লাইডটি মূলত শেখায় যে প্রাকৃতিক জ্বালানি উৎপত্তি কোনো হঠাৎ ঘটনা নয়, এটি প্রকৃতির এক দীর্ঘ ধৈর্যশীল রূপান্তর প্রক্রিয়া, যা পৃথিবীর তাপ, চাপ ও সময়ের মিলিত প্রভাবে সম্ভব হয়েছে। এই স্লাইডটি তেল ও প্রাকৃতিক গ্যাস গঠনের সময় তাপমাত্রার ভূমিকা ব্যাখ্যা করছে। যখন পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা 60 থেকে 120 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, তখন কেরোজেন নামক কঠিন জৈব যৌগ ভেঙে তরল হাইড্রোজেন বা লিকুইড হাইড্রোকার্বন উৎপন্ন করে, যা পরবর্তীতে পেট্রোলিয়াম বা অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলে রূপ নেয়। কিন্তু যদি তাপমাত্রা 300 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যায়, তাহলে এই তরল তেল আরো ভেঙে গিয়ে প্রাকৃতিক গ্যাস তৈরি করে। আবার তাপমাত্রা যদি আরো বেশি হয়ে যায়, তাহলে এমনকি প্রাকৃতিক গ্যাসও ভেঙে গিয়ে কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়, যার জ্বালানি হিসেবে কোনো ব্যবহার নেই। অর্থাৎ জৈব পদার্থ থেকে জ্বালানি উৎপাদনের এই প্রক্রিয়ায় তাপমাত্রা একটি নির্ধারক ভূমিকা পালন করে। অতিরিক্ত বা অপ্রতুল তাপ উভয় জ্বালানি গঠনে ব্যর্থতা ঘটায়। এই স্লাইডটি আমাদের শেখায় যে পৃথিবীর গভীরে নির্দিষ্ট তাপ ও চাপের ভারসাম্যই আহ, প্রকৃতিকে এমনভাবে রান্না করতে সাহায্য করেছে, যাতে কোটি বছরের মধ্যে তেল ও গ্যাসের এই অমূল্য ভান্ডার সৃষ্টি হয়। আমরা বাংলাদেশে যে তেল আমদানি করি, এই তেল আমদানি কিন্তু আমরা করি হচ্ছে ক্রুড অয়েল হিসেবে। তো এই ক্রুড অয়েলগুলি কি যখন রিফাইন করা হয়, তখন আমরা এই
রিফাইনিং প্রক্রিয়ার মাধ্যমে আমরা গ্যাসোলিন তৈরি করি, ডিজেল তৈরি করি, কেরোসিন তৈরি করি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি তৈরি করি, পেট্রোলিয়াম বেসিস ফর প্লাস্টিক্স, প্লাস্টিক্সের জন্য যে পেট্রোলিয়াম বেস তৈরি করতে হয় সেটা আমরা এই প্রক্রিয়ায় তৈরি করি। এই স্লাইডটি পৃথিবীতে পেট্রোলিয়ামের বন্টন বা অবস্থান নির্ধারণের ভূতাত্ত্বিক শর্তসমূহ ব্যাখ্যা করছে। পেট্রোলিয়াম সর্বত্র পাওয়া যায় না। এটি গঠনের জন্য নির্দিষ্ট ভূরাসায়নিক পরিবেশ ও সময়ক্রমিক শর্ত পূরণ হওয়া আবশ্যক। তেল অর্থনৈতিকভাবে আহরণযোগ্য পরিমাণে জমা হয় তখনই যখন সব প্রয়োজনীয় শর্ত যেমন জৈব পদার্থের উপস্থিতি, তাপ ও চাপের উপযুক্ত মাত্রা এবং পলল শিলার স্তর একত্রে পাওয়া যায়। এই শর্তগুলো পৃথিবীর প্রতিটি স্থানে তৈরি হয় না, বরং নির্দিষ্ট কিছু অঞ্চলে যেখানে দীর্ঘকাল ধরে পলল পদার্থের পুরু স্তর জমেছে সেখানে এই জ্বালানির পুঁজুদ তৈরি হয়। এই ধরনের অঞ্চলকে বলা হয় সেডিমেন্টারি বেসিন বা পলল অববাহিকা। পৃথিবীর অনেক বিখ্যাত তেল সমৃদ্ধ এলাকা যেমন মধ্যপ্রাচ্য, টেক্সাস উপসাগরীয় অঞ্চল বা ভেনেজুয়েলা সবই এই ধরনের অববাহিকার মধ্যে অবস্থিত। স্লাইডটি আমাদের জানায় যে তেল কেবল প্রকৃতির সৃষ্টি নয়, বরং এটি এক জটিল ভূপ্রক্রিয়ার ফল, যেখানে সময়, স্থান ও ভূতত্ত্ব একত্রে মিলিত হয়ে শক্তির এই অমূল্য সম্পদ তৈরি করে। আমরা যদি দেখি পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রোডাক্টিভ সেডিমেন্টারি বেসিনস কোন কোন দেশে আছে, আমরা প্রথমেই এই লিস্টের মধ্যে দেখি সৌদি আরবের নাম, তারপরে কুয়েত, আলাস্কা, নর্থ স্লোপ, টেক্সাস, লুজিয়ানা, গালফ কোস্ট, ইরাক অ্যান্ড ইরান, মেক্সিকো, ভেনেজুয়েলা। পৃথিবীর 20টি ধনী দেশ, এরা দখল করে 50% কোল, মানে কয়লার 50% এই 20টি রিচেস্ট কান্ট্রি ধারণ করে, ন্যাচারাল গ্যাসের 80% এবং তেলের 65%। আমরা এই ছবিটা থেকে দেখতে পারবো যে আহ, পৃথিবীতে কোথায় ওয়েল রিজার্ভ আছে সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এখানে, এই যে লাল এই জিনিসটি দেখছেন, লাল রংটি কোথায় আছে? মিডল ইস্টের মধ্যে। মিডল ইস্টের মধ্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ওয়েল রিজার্ভ আছে। তারপরে সেন্ট্রাল অ্যান্ড সাউথ আমেরিকা, তারপরে এটা হচ্ছে আফ্রিকা, তারপরে এটা হচ্ছে নর্থ আমেরিকা। নর্থ আমেরিকাতে আমরা দেখতে পাচ্ছি এই কালারটি হচ্ছে কোথায়, এটি হচ্ছে ইস্টার্ন ইউরোপ অ্যান্ড ফরমার ইউএসএসআর, অর্থাৎ আগের যে সোভিয়েত ইউনিয়ন ছিল সেই সোভিয়েত ইউনিয়নভুক্ত সোভিয়েতগুলোতে আম, আহ, অনেক অয়েল রিজার্ভ আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন ইউরোপেও কিছু ওয়েল রিজার্ভ আছে। কিন্তু রিকভারেবল ওয়েল রিজার্ভ কোথায় আছে? মানে তেল আছে, ওয়েল রিজার্ভ আছে, ঠিক আছে, কিন্তু সেটি রিকভারেবল ইকোনমিক্যালি এবং টেকনিক্যালি রিকভারেবল কিনা সেটি দেখার জন্য আমরা যে গ্রাফটি তৈরি করেছি তাতে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি রিকভারেবল ওয়েল রিজার্ভ আছে সৌদি আরবিয়াতে, সেটি হচ্ছে 18.4%। তারপরে হচ্ছে ইরাকে 11%, ইউনাইটেড আরব আমিরাতে 10.8%, ইরানে হচ্ছে 10.6%, কুয়েতে হচ্ছে 10.3%, ফরমার ইউএসএসআর এ হচ্ছে 6.5%, ভেনেজুয়েলাতে 6.3%, মেক্সিকোতে 6.2%, ইউএসএতে আছে 3.5%, আর বাকি বিশ্বে আছে বিশ্বের বাকি যে দেশগুলো সেই দেশগুলোতে আছে 16.4%। আজকে এ পর্যন্তই। উপসংহারে আমি বলতে পারি ফসিল জ্বালানির গল্প মূলত পৃথিবীর ইতিহাসেরই গল্প, যেখানে কোটি বছরের ভূ রাসায়নিক প্রক্রিয়া মানবজাতিকে দিয়েছে বিপুল শক্তি, কিন্তু সঙ্গে এনেছে দায়বদ্ধতার ভারও। কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের মতো উৎস থেকে আমরা যে শক্তি আহরণ করছি তা একদিকে সভ্যতার উন্নয়ন ঘটাচ্ছে, অন্যদিকে পৃথিবীর জলবায়ু সংকটকে আরও তীব্র করছে। আজ পৃথিবীতে প্রমাণিত কয়লা মজুদ প্রায় 1.1 ট্রিলিয়ন টন, যা বর্তমান ব্যবহারের প্রায় 137 বছর চলবে। তেল অবশিষ্ট আছে আনুমানিক 1.6 ট্রিলিয়ন ব্যারেল, মাত্র 45 বছর। আর প্রাকৃতিক গ্যাসের মজুদ হিসাবে টিকবে সর্বোচ্চ 52 বছর পর্যন্ত। এই পরিসংখ্যান আমাদের স্পষ্ট করে জানিয়ে দেয় যে ফসিল জ্বালানি চিরস্থায়ী নয় এবং এর পরিবেশগত ক্ষতি ক্রমবর্ধমান। তাই টেকসই ভবিষ্যতের জন্য বিকল্প শক্তি যেমন সৌর, বায়ু, আহ, জৈব, ভূতাপীয় উৎসের দিকে অগ্রসর হওয়া একমাত্র পথ। আমাদের শিক্ষার্থীদের উচিত ফসিল জ্বালানির উৎপত্তি ও ব্যবহারের ইতিহাস বুঝে এ থেকে শিক্ষা নেওয়া, কিভাবে অতীতের শক্তি নির্ভরতা আমাদের ভবিষ্যতের নীতি নির্ধারণে সহায়ক হতে পারে। পৃথিবীর সীমিত সম্পদের সঠিক ব্যবস্থাপনা ও নৈতিক ব্যবহারই টেকসই উন্নয়ন ও সবুজ ভবিষ্যতের সেতুবন্ধন গড়ে তুলবে। আশা করি আপনারা আমার আলোচনাটি বুঝতে পেরেছেন এবং আপনারা উপভোগ করেছেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো থাকে তাহলে
দয়া কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে প্রশ্ন করতে পারবেন। এই কথা বলে আপনারা সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় আজকে আমার এই ভিডিওর এখানেই সমাপ্তি ঘোষণা করছি।